মেঘের গর্জন, ভয়ানক তুফান আর বিদ্যুতের চমক কোনো ভয়াবহ আতঙ্কের থেকে কম নয়। বর্ষাকালের সময় প্রায় আকাশে বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যায়, আবার কখনো কখনো তো মাটিতেও পড়তে দেখা যায়, যেটি মানুষ সহ সমস্ত পরিবেশকে খুবই ক্ষতিগ্রস্ত করে। আর এই সময় তো আমরা মানুষেরা যেভাবে সেভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, বাট আপনি কি কখনো এমনটা ভেবে দেখেছেন যে বজ্র বিদ্যুৎ পড়ায় অবুঝ পশু পাখিদের কি হয়, তারা কিভাবে নিজেকে বাঁচায় এর হাত থেকে, বা অ্যানিমালস কিভাবে ইলেকট্রিক শক থেকে নিজেকে রক্ষা করে? তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। এর সাথে সাথে এটাও জানবো যে আকাশ থেকে বজ্র বিদ্যুৎ মাটিতে কেন আর কিভাবে পড়ে। এলিফ্যান্ট। সাধারণত হাতি বিনা কারণে কাউকে আক্রমণ করে না, বাট অনেকবার দেখা গেছে যে এরা বিনা কারণে লোকের ক্ষেতের মধ্যে ঢুকে যায় আর ফসলের ক্ষতি করে দেয়। আর সেই জন্য হাতি সহ বিভিন্ন জানোয়ারদের থেকে ফসলকে বাঁচাতে জমির মালিক জমির চারিদিকে বৈদ্যুতিক তার দিয়ে বেড়া দিয়ে রাখতে শুরু করেছে, যাকে ইলেকট্রিক ফ্যান্স বলে। কিন্তু হাতিও খুব বুদ্ধিমান হয়, তারা এই সমস্যার সমাধানও বার করে ফেলেছে। যেমন আপনি নিজেই দেখুন এই স্মার্ট এলিফ্যান্টের কার্যকলাপ। মহাশয় যখনই দেখতে পায় যে জমির মালিক বৈদ্যুতিক তার দিয়ে বেড়া দিয়েছে, তখনই সে তার বিকল্প পথ খুঁজতে শুরু করে। প্রথমে তো সে বারবার তার পা দিয়ে তারের ওপর টাচ করে দেখতে থাকে যে বৈদ্যুতিক ভোল্টেজ কতটা জোরালো। তারপর সে তার সুঁড়ের দ্বারা বেড়ার পিলারটিকে ভেঙে নামিয়ে দেয়, যার ফলে হাতিদের রাস্তা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। যদিও বা এটা করার সময় হাতিটির হালকা বৈদ্যুতিক ঝটকা লাগে, বাট হাতির শরীরের উপর এর প্রভাব খুব বেশি পড়ে না। এখন হয়তো আপনি ভাবছেন যে যেখানে বাকি সব জানোয়াররা বৈদ্যুতিক ঝাপটা খেয়ে প্রাণ হারায়, সেখানে হাতি কিভাবে বেঁচে যায়। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে এইসব লাইনে খুব বেশি ভোল্টেজ ইলেকট্রিক থাকে না, কেবলমাত্র জানোয়ারদের তাড়ানোর জন্য লো ভোল্টেজ ইলেকট্রিসিটি লাগানো হয়। আর হাতির বিষয় হলো এই যে এদের স্কিন খুবই মোটা আর শক্ত হয়। এছাড়া হাতির সংবেদনশীলতা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা হয়ে থাকে। হাতির শরীরের ভারী ওজনকে ব্যালেন্স করার জন্য এদের পা বেশ বড় বড় হয়ে থাকে। এই জন্য যখন এদের এই ধরনের লাইন পার করার দরকার হয়, তখন তারা নিজের পায়ের সাহায্যে ওটি চেক করতে থাকে। এক্সপার্টদের মধ্যে হাতি যখন এই বৈদ্যুতিক লাইনের লো ভোল্টেজ সম্পর্কে জেনে যায়, তখন এরা হয় ইলেকট্রিক ফ্যান্সটিকে খারাপ করে ফেলে, না হয় ভেঙে ফেলে। এমনিতেই এত বড় হাতির জন্য বৈদ্যুতের হালকা ঝটকা কিছুই মনে হয় না। জঙ্গলে বসবাস করা এই অবস্থা হাতিরাও বুঝে গেছে যে কিভাবে এই ঝামেলা থেকে নিজেকে বাঁচানো যায়। যদিও হাতির কাছে ইলেকট্রিক শক থেকে বাঁচার জন্য কোনো সুপার পাওয়ার থাকে না, যার ফলে কিছু কিছু লোক অবৈধভাবে যখন ফুল ভোল্টেজ ইলেকট্রিক তার দিয়ে বেড়া দিয়ে থাকে, তখন হাতিও প্রাণ হারায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হাতি তার দাঁতের সাহায্যে এইসব ঝামেলা থেকে বেরিয়ে আসে। কিন্তু একবার ভাবুন, সেই সময় কি হয় যখন আকাশ থেকে হাই ভোল্টেজ বিদ্যুৎ নিচে নেমে আসে। এমন পরিস্থিতিতে হাতি তার চার পা ছড়িয়ে মাটিতে শুয়ে পড়ে। কিন্তু অন্যান্য অ্যানিমালস এমন সিচুয়েশনে কি করে, আসুন জানা যাক। বন্ধুরা, একবার ন্যাশনাল ওয়াইল্ড লাইফের একজন জীববিজ্ঞানী বাইসনের একটি দলকে পর্যবেক্ষণ করছিলেন। ঠিক তখনই দেখতে পায় যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বাইসন আলাদা দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা ভালো করে পরীক্ষা করে দেখার পরে বুঝতে পারেন যে আকাশ থেকে বিদ্যুৎ পড়ে বাইসনটিকে খুবই খারাপভাবে জখম করেছে। বাইসনটির শরীরের একদিক পুরোপুরি জ্বলে গেছে, আর তার থেকে রক্ত বার হতেও দেখা যায়। আসলে এর ঘাড়ের ওপর আর পিছনের পায়ের ওপর আকাশ থেকে বাজ পড়ে। এখানে আপনাকে জানিয়ে দিই যে যখন এই দুঃখজনক ঘটনাটি ঘটে, তখন বাইসনটি মাটিতে বসেছিল। এর নাম ছিল স্পার্কি, যে এত বড় মর্মান্তিক ঘটনার পর বেশ কিছুদিন বেঁচে ছিল। কারণ এমনটা দেখা গেছে যে যখন বাইসনের দেহের উপর বাজ পড়ে, তখন সে সেটা সহ্য করে ফেলে। এই সময় এদের শরীরের সমস্ত লোম ঝরে যায়। কিন্তু কিছু কিছু সময় এত জোরে বাজ পড়ে যে জানোয়ারদের মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধুরা, প্রকৃতির সামনে মানুষ সহ সমস্ত প্রাণীগুলো অসহায়। এমনই আরো একটি এক্সাম্পল হলো মস। বন্ধুরা, এই মসটিকে দেখে আপনি আন্দাজ করতে পারছেন যে এর ওপর কতটা জোরালো বিদ্যুৎ পড়েছে। যদি আপনি মস নামের এই জানোয়ারটিকে না জেনে থাকেন, তাহলে আসুন সংক্ষেপে এর বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। বন্ধুরা, মস কোনো অন্য প্রাণী নয়, বরং এরা হরিণেরই একটি বড় আর ভারী প্রজাতি। এর সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই যে এর অসামান্য রূপের বড় সিং, যাকে অ্যান্টলেস বলা হয়। কেবলমাত্র মেলস মসের কাছেই অ্যান্টলেস দেখতে পাওয়া যায়, আর এরা প্রতি বছর নিজের সিংকে সেট করে দেয়। মস সাধারণত নর্থ আমেরিকা, ইউরোপ আর রুশের পুরো নর্থ ফরেস্টে পাওয়া যায়। এনিওয়ে, আসল কথায় আসা যাক। তো বন্ধুরা, যদি খেয়াল করে দেখা যায় তো মানুষের তুলনায় পশুদের জন্য বজ্রবিদ্যুৎ বেশি খতরনাক হয়ে থাকে। এবারে চলুন এটা জানা যাক যে আকাশ থেকে বজ্রবিদ্যুৎ কিভাবে আর কেন পড়ে। তো বন্ধুরা, সাধারণত আপনারা দেখে থাকবেন যে বর্ষার সময় আকাশে কালো মেঘ ঘনালে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এটা এই জন্য হয় যে যখন আকাশে মেঘ একে অপরের সঙ্গে ঘর্ষণ করে, তখন সেখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি হয়। একে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলা হয়। এরপর পজিটিভ চার্জ উপরে চলে যায়, আর নেগেটিভ চার্জকে খুঁজতে খুঁজতে নিচে নেমে আসে। আর যেমনটা আমরা সকলেই জানি যে পৃথিবী হলো পজিটিভ চার্জের একটি ভান্ডার, যার কারণে মেঘ আর পৃথিবীর মাঝখানে একটি পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যায়। আর বজ্রবিদ্যুতের প্রভাব আকাশ থেকে মাটির দিকে হয়ে থাকে। যেহেতু গাছের লবণ থাকে আর বৃষ্টির পর গাছ ভিজে থাকে, এই জন্য গাছ একটি সঞ্চালকের কাজ করে, যার ফলে বজ্রবিদ্যুৎ বেশিরভাগ সময় গাছের উপরেই পড়তে দেখা যায়। এই জন্য যখন বাজ পড়ার সম্ভাবনা থাকে, তখন গাছের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত। একটি রিসার্চ অনুযায়ী বজ্রবিদ্যুতে প্রায় 10 কোটি ভোল্ট হয়ে থাকে, আর এর থেকে যে তাপ উৎপত্তি হয় তা 27,000 ডিগ্রি সেলসিয়াস
সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যেটি শুধুমাত্র 0.00005 পর্যন্ত স্টে করে। আর বন্ধুরা, আপনারা খেয়াল করে থাকবেন যে দূরে কোথাও যদি বিদ্যুৎ পড়ে তো তার লাইট প্রথমে আমাদের চোখে আসে আর তার কিছু সেকেন্ড পর তার শব্দ আসে। তো এটা বেসিক্যালি এই জন্য হয়ে থাকে যে লাইটের যে স্পিড সেটি সাউন্ডের স্পিডের থেকে অনেক বেশি হয়ে থাকে, মানে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড হয়ে থাকে, আর শব্দের গতিবেগ মাত্র 332 মিটার পার সেকেন্ড হয়ে থাকে। এবার আসি মানুষের তুলনায় জানোয়ারদের জন্য লাইটিং স্ট্রাইক বেশি খতরনাক কেন হয় সেই বিষয়ে। তো বন্ধুরা, এটি সম্পূর্ণ শরীরের গঠনের উপর নির্ভরশীল। কারণ হলো আপনি অবশ্যই জানবেন যে যখন মানুষ দুপায়ে দাঁড়িয়ে থাকে তখন তার শুধুমাত্র 2টি পয়েন্ট মাটিতে লেগে থাকে। যখন কোনো মানুষের কারেন্ট লাগে তখন সেটি একটি পা দিয়ে গিয়ে আরেকটি পায়ের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। এই পরীক্ষা অনুযায়ী জানোয়ারদের তুলনায় মানুষের কারেন্ট শক অনেক কম লাগে। আর সেখানে যদি পশুদের কথা বলা হয় তো মাটির সাথে তাদের 4টি পয়েন্ট কানেক্টে থাকে। যখন বাস পড়ে তখন বিদ্যুৎ এদিক ওদিক ফ্লো হওয়ার রাস্তা খুঁজতে থাকে। প্রথমে বিদ্যুৎ জানোয়ারদের একটি পা থেকে দ্বিতীয় পায়ের ফ্লো করে আর দ্বিতীয় পা হয়ে সামনের পায়ের দিকে এগিয়ে যেতে থাকে। বিদ্যুতের ঝাপটা লাগার পর জানোয়ারটি ঘোরাতে শুরু করে, আবার বসেও পড়ে। তো আসুন এবারে একটি ভিজুয়ালের সাহায্যে দেখে নেওয়া যাক। দেখুন, যখন বজ্রবিদ্যুৎ কোনো মানুষের শরীরের উপর পড়ে তখন বৈদ্যুতিক চার্জ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ক্ষতি না করে নিচের দিকে একটি পা থেকে আরেকটি পা হয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু এই চার্জ যখন জানোয়ারদের পায়ের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে তখন এটি জানোয়ারদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্য দিয়ে হয়ে পিছনের পা দিয়ে ফ্লো করে বাইরে বেরিয়ে যায়। এই জন্য জানোয়ারদের সব থেকে বেশি ক্ষতি। আর কিছু কিছু সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে যার ফলে জানোয়ারদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো বন্ধুরা, এগুলি তো হলো স্থলভাগে থাকা প্রাণীদের কথা। এবার আসুন জলে থাকা প্রাণীদের বিষয়ে জানা যায় যে জলে বসবাস করা প্রাণীদের উপর লাইটিং স্ট্রাইক কেমন প্রভাব ফেলে। ফিশ, যখন বজ্রবিদ্যুৎ জলের উপর পড়ে তো সেটি জলের বেশি গভীরে প্রবেশ করে না, বরং এটি জলের উপরিভাগে ছড়িয়ে পড়ে। এই চার্জ বিদ্যুতের ওয়াটের শক্তি অনুযায়ী 10 মিটার বা 100 মিটার বা তার থেকে কিছুটা বেশি দূর পর্যন্ত প্রবেশ করতে পারে। আপনি জেনে অবাক হবেন যে মাটির ওপরের তুলনায় জলের উপরে বাস পড়ার সম্ভাবনা অনেক কম হয়, কিন্তু যখন পড়ে তখন জলের উপর ছড়িয়ে পড়ে। আর এই আশেপাশের নৌকা আর জলের উপরে ভেসে বেড়ানো মাছের কিছুটা ক্ষতি করতে পারে। এমনিতেই অধিকাংশ ফিশ জলের গভীরেই থাকে, আর এর কারণে বজ্রবিদ্যুতে এদের উপর বেশি প্রভাব পড়ে না। এই কারণে হোয়েল, ডলফিন আর টার্টলস লাইটিং স্ট্রাইক থেকে বাঁচার জন্য সমুদ্রের গভীরে চলে যায়। আর আপনি কি জানেন, সাধারণ মাছের সাথে সাথে সমুদ্রে কিছু এমন মাছও আছে যারা ইলেকট্রিক চার্জের প্রতি ইমিউনাইজড হয়, মানে ইলেকট্রিক চার্জে এদের উপর কোনো প্রভাব পড়ে না। এরকম একটি মাছের নাম হলো ইলেকট্রিক ক্যাটফিশ। আসলে বন্ধুরা, এই মাছের শরীরে বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা থাকে, যাকে টাচ করলে 350 ওয়াটের ঝটকা মারতে পারে। এছাড়া যদি কেউ এদের ইলেকট্রিক শক দেয় তাহলে এদের শরীরে কোনো প্রভাব পড়ে না। এবার আপনি হয়তো ভাবছেন যে সবই তো হলো, কিন্তু জমির নিচে থাকা প্রাণীদের উপর লাইটিং স্ট্রাইক কেমন প্রভাব ফেলে। তো আসুন একই সাথে এটাও জেনে নেওয়া যাক। র্যাটস, একবার আকাশ থেকে বিদ্যুৎ পড়ার ফলে অন দ্য স্পট 300টি ইঁদুরের মৃত্যু হয়ে যায়। যেখানে বিদ্যুৎ পড়েছিল সেখান থেকে প্রায় 160 থেকে 260 ফিট নিচে এরা ছিল। হয়তো বিদ্যুৎ এর থেকেও নিচে যেতে পারত, কিছু ঠিক বলা যায় না। এইসব মাটির গঠন, বিদ্যুতের ক্ষমতা আর অন্যান্য কিছু কারণের উপর নির্ভর করে। এই জন্য ইঁদুর ও মাটির নিচে থাকা প্রাণীদের ক্ষেত্রে একটাই সমাধান হলো এই যে ওরা তাড়াতাড়ি নিচের দিকে চলে যায়, যেমন মাছ জলের গভীরে সাঁতার কাটে। তো বন্ধুরা, এখন তো আপনি জেনে গেছেন যে বজ্রবিদ্যুতের হাত থেকে জানোয়াররা কিভাবে নিজেকে রক্ষা করে আর লাইটিং স্ট্রাইক কিভাবে কাজ করে। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তো একটি লাইক অবশ্যই করবেন আর এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি রোমাঞ্চকর ইনফরমেটিভ ভিডিওর সাথে।